আমার স্বামী আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠভাবে একটা উত্তপ্ত রাত কাটিয়ে ভোরবেলা হাসি মুখে বাড়ি ফিরল। ভেবে নিল আমি কিছুই জানি না। সে দরজা দিয়ে ঢুকলো, একেধারে স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী আর আগের চেয়ে বেশি খুশি হয়ে। কিন্তু সে জানতো না তার জন্য কর্মফল আগে অপেক্ষা করছিল। আমার স্বামী মিস্টার ইয়াসিন সকাল 6টা 17 মিনিটে বাড়ি ফিরল। এমনভাবে হাসছিল যেন সে কোনো বড় অপরাধ করেও ধরা পড়ে নাই। আসল কোনো খুন নয়, এমন কিছু নয় যাতে তার শার্টের রক্ত লাগে বা দরজায় পুলিশ এসে দাঁড়ায়। শুধু আরও নীরব ধরনের ধ্বংস, একটি সম্পর্ককে ধীরে ধীরে শেষ করে দেওয়ার মতো। আমি লাবণ্য গাজীপুরে আমাদের টাউন হাউসের রান্নাঘরের টেবিলে বসেছিলাম, গত রাতের একই নাইট ড্রেস পরে। আমার কফি 3 ঘন্টা আগেই ঠান্ডা হয়ে গিয়েছিল। পুরো বাড়িটা একদম পরিষ্কার ছিল, কারণ আমি যখন ভয় পেতাম তখন পরিষ্কার করতাম। যখন হৃদয় ভেঙে যেত তখন কাউন্টারটা ঝকঝকে করে রাখতাম। মিস্টার ইয়াসিন ভেতরে ঢুকলো। তার গায়ে বৃষ্টির গন্ধ, পারফিউমের গন্ধ আর অন্য কারো শরীরের গন্ধ মিশেছিল। সে আমাকে দেখে একটু থমকে গেল, তারপর আরো বড় করে হাসলো। সকাল ভালো বেব, সে বলল। অতিরিক্ত স্বাভাবিক। তুমি এত সকালে উঠেছো? আমি তার কুঁচকে যাওয়া শার্টের দিকে তাকালাম। কলারের পাশে লিপস্টিকের দাগ, গলায় হালকা আঁচড়। তুমিও? সে চাবিগুলো দরজার পাশে রাখা বাটিতে ফেলে দিল এবং এমনভাবে শরীর টানলো যেন সে কোনো অফিস ট্রিপ থেকে ফিরেছে। আমার বেস্ট ফ্রেন্ড রুহানির অ্যাপার্টমেন্ট থেকে নয়, আরিফের বাসায় ছিলাম তাস খেলার পরে, সে বলল। আরিফ 6 মাস আগে চট্টগ্রাম চলে গেছে। মিস্টার ইয়াসিন সেটা জানতো, আমিও জানতাম। কিন্তু মিথ্যাবাদীরা প্রায় নীরবতার উপর ভরসা করে, যাদের তারা ধীরে ধীরে নিজের উপর সন্দেহ করতে শিখিয়ে দেয়। 7 বছর ধরে আমি ছিলাম শান্ত স্ত্রী, বোঝাপড়া স্ত্রী, এমন একজন নারী যে ছোট ছোট অপমান গিলে ফেলতো, কারণ মিস্টার ইয়াসিনের সবসময় কোনো না কোনো ব্যাখ্যা থাকতো। ক্লায়েন্টের ডিনার, গোপন মেসেজ ছিল কাজের চাপ, প্ল্যান বাতিল করা ছিল খারাপ সময়। আর আমার বেস্ট ফ্রেন্ড রুহানি আক্তার ছিল সেই মানুষ যে আমাকে বলতো আমি যেন অতিরিক্ত সন্দেহ না করি। মিস্টার ইয়াসিন তোমাকে খুব ভালোবাসে। সে ব্রাঞ্চ টেবিলের ওপরে আমার হাত চেপে ধরে বলতো, ভালো একটা বিয়েকে বেশি চিন্তা করে নষ্ট করো না। গত রাতে সে আমাকে এমন একটি মেসেজ পাঠিয়েছিল যা আসলে মিস্টার ইয়াসিনের জন্য ছিল। তুমি তোমার ঘড়িটা আমার নাইট স্ট্যান্ডে ফেলে গেছো। তোমার স্ত্রী ঘুম থেকে ওঠার আগে ফিরে এসো। সে কয়েক সেকেন্ডের মধ্যে মেসেজটা ডিলিট করে দেয়, কিন্তু আমি ইতিমধ্যে দেখে ফেলেছিলাম। আমি সেই শব্দগুলোর দিকে তাকিয়েছিলাম যতক্ষণ না আমার ভেতরে কিছু একদম নিঃশব্দ হয়ে গেল। ভাঙেনি, শেষ হয়ে গেছে। মিস্টার ইয়াসিন ফ্রিজের দিকে তাকিয়ে সেদিকে গেল, গিয়ে কমলার জুস বের করলো। বড়দিন? সে জিজ্ঞেস করলো, আমার চোখ এড়িয়ে যাওয়ার ভান করে। হ্যাঁ, আমি বললাম। সে বোতল থেকে সরাসরি পান করলো। আগে আমি এটা ঘৃণা করতাম, আগে আমি কিছু বলতাম, আগে আমি খেয়াল করতাম কি হচ্ছে। আমি হাত জোর করে টেবিলে রাখলাম। তোমার মা 8টায় আসছেন। তারা হাসি খুশি থমকে গেল। আমার মা? কেন? আর রুহানিও? তার মুখ একদম বদলে গেল, শুধু 1 সেকেন্ডের জন্য। তারপর সে হেসে ফেলল। এটা কি কোনো ইন্টারভেনশন? আমি বললাম না, একটা ব্রেকফাস্ট। মিস্টার ইয়াসিন কাউন্টারের সাথে হেলান দিল, নিজের ভাঙা আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করলো। লাবণ্য, তুমি যদি কোনো কারণে রেগে থাকো শুধু বলো। আমি ঘড়ির দিকে তাকালাম। 6টা 22, আর মাত্র 98 মিনিট পরে তার মা আসবে পারিবারিক অ্যাকাউন্ট্যান্ট নিয়ে। 102 মিনিট পরে রুহানি ঢুকবে, তার সঙ্গে নিয়ে আসা সেই মিথ্যা যেটা সে ভাবছে আমি এখনো বিশ্বাস করি। আর আমার পাশে থাকা ড্রয়ারে আছে 3টি জিনিস যেগুলো মিস্টার ইয়াসিন জানে না, আমি আগে থেকেই পেয়ে গেছি। একটি স্ক্রিনশট, ব্যাংক রেকর্ড, আর এমন একটি অ্যাপার্টমেন্টের চাবি যা এখন আর তার নয়। আমি প্রথমবারের মতো পুরো সকালে হাসলাম। আমি রেগে না মিস্টার ইয়াসিন, আমি বললাম আমি প্রস্তুত। চলবে? পরবর্তী রেসপন্স পেলে তোমাদের জন্য পরবর্তী অংশ লিখব। গল্প লাবণ্যর নীরব প্রতিশোধ, পর্ব 1। আল্লাহ হাফিজ।